আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়াবিনী গল্পের চতুর্থ পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি পুরো উঠোন সাজানো, ফুলের মালা, টেবিলে ব্রেকফাস্ট, মোমবাতি, এমনকি দাদি আর ভাবির মুখেও হাসি। ভাবি বলল, এই দেখো মাধবী, তোমার সেনাবাহিনীর বর আজ রোমান্টিক হয়ে গেছে। দাদি বলল, ওরে আমি তো ভেবেছিলাম সেনারা শুধু যুদ্ধ করে, এই যে প্রেমেও জিততে জানে। আমি হেসে ফেললাম। মিজান আমার দিকে তাকিয়ে বললাম, আজ তোমার জন্য লক্ষ্মী বৌডে। আমি অবাক হয়ে বললাম, লক্ষ্মী বৌডে মানে? এটা আবার কি নতুন চালু করলেন? মিজান বললাম, আমার অফিসে হিরো ডে থাকে আর আমার ঘরে থাকবে লক্ষ্মী বৌডে। আমি লজ্জা পেয়ে বললাম, আপনি না একদমই পাগল হয়ে গেছেন। মিজান বলল, তোমার প্রেমেই পাগল হয়ে গেছি তো। হঠাৎ পাশ থেকে রোয়ান ভাইয়া এসে বলল, ভাই আমার বউ তো এখনো আমাকে কফি বানাই দেয় না, আর তুই ব্রেকফাস্ট সারপ্রাইজ দিচ্ছিস। ভাবি বলল, কারণ তুই সেনা না, সোজা গরিবের রোমিও। সবাই হাসিতে ফেটে পড়লো। আমি কফি খেতে খেতে বললাম, জানেন আপনি না আসলে আমার সব মন খারাপ দূর করে দেন। মিজান বলল, তোমার হাসিটাই আমার জয়েন পুরস্কার প্রিয়তমা। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। মিজান ফোনটা ধরলো, মুখে হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি বললাম, কি হয়েছে, কার ফোন? মিজান বলল, সেনা ক্যাম্প থেকে। আজকেই আমাকে ডাকা হয়েছে, একটা ইমার্জেন্সি মিশন আছে। আমি থমকে গেলাম। মুহূর্তেই ঘরের পরিবেশটা ভারী হয়ে গেল। আমি বললাম, আপনি কি এখনই চলে যাবেন? মিজান বলল, এখনই রওনা দিতে হবে, কিন্তু শোনো, ভয় পেও না, আমি ফিরে আসব ঠিক আগের মতো। আমি কিছু বলতে পারলাম না, চোখে জল এসে গেল। উনি এসে কপালে আলতো করে চুমু দিল। মিজান বলল, কান্না করো না, সেনারা ফিরে আসে ভালোবাসার টানে। আমি বললাম, আমি অপেক্ষা করব যতদিনই লাগুক। উনি ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে হাঁটলেন। দাদি ফিসফিস করে বললেন, যে যাই ভালোবাসা রেখে সে ফিরে আসে প্রার্থনার টানে। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখলাম উনি চলে যাচ্ছে। বাতাসে ওনার ইউনিফর্মের গন্ধ, চুলে লেগে থাকা স্পর্শ, সব একসাথে ভেসে আসছে। আমি চোখ বন্ধ করে ফিসফিস করে বললাম, আল্লাহ আমার মিজানকে হেফাজতে রেখো, আমি ওর ফিরে আসার অপেক্ষায় থাকবো। দরজাটা আস্তে করে বন্ধ হলো। আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। বাইরে ভোরের আলো, পাখির ডাক, আর একটা হালকা শূন্যতা যেন বুকের ভেতরে জমে আছে। মিজান চলে গেছে, তার ইউনিফর্মের গন্ধ এখনো আমার চুলে, তার হাতের ছোঁয়া এখনো কাঁপছে আমার গালে। আমি চুপচাপ বসে আছি বিছানার ধারে। কফির কাপটা টেবিলে রাখা, ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। মনে হচ্ছে যেন পুরো বাড়িটা নিস্তব্ধ। ভাবি এসে পাশে বসলো। কিরে, মন খারাপ? আমি কিছু না বলে মাথা নিচু করলাম। ভাবি আমার কাঁধে হাত রেখে বলল, সেনার বউদের একটাই দায়িত্ব, অপেক্ষা করতে শেখা। ওরা দেশের জন্য লড়ে, আর আমরা ভালোবাসার জন্য। আমি চুপ করে রইলাম, শুধু মনে মনে ভাবলাম, হ্যাঁ ভাবি, আমি পারবো, আমি ওর অপেক্ষা করব। দিন কেটে যায়, একদিন, 2 দিন, তারপর 1 সপ্তাহ। মিজানের কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই, শুধু খবর আসে সীমান্তে সংঘর্ষ চলছে, সেনারা টানা ডিউটিতে। প্রতিদিন ফজরের নামাজ শেষে আমি ওর জন্য দোয়া করি। জানালার পাশে বসে কোরআন খুলি, বাতাসে ওর গলার আওয়াজ খুঁজি, শোনা বউ, ভয় পেও না, আমি ফিরে আসবো। ভাবি মাঝে মাঝে বলে, তুই না প্রেমে একদম মজে গেছিস রে, দেখিস ও ফিরেই তোকে চমকে দিবে। আমি হাসার চেষ্টা করি, কিন্তু মনে হয় হাসিটা কোথাও হারিয়ে গেছে। একদিন সকালে দাদি এসে বললেন, বাবা মিজানের ইউনিটের খবর টিভিতে আসছে। আমি দৌড়ে বসে পড়লাম টিভির সামনে। স্ক্রিনে খবর পড়ছে, উত্তর সীমান্তে সন্ত্রাস বিরোধী অভিযান, বাংলাদেশ সেনাবাহিনী সফল অভিযান চালিয়েছে, কয়েকজন সৈনিক আহত হয়েছে। আমার হৃদয় কেঁপে উঠল। দাদির হাত শক্ত করে ধরে বললাম, দাদি, উনি তো সেই ইউনিটে। দাদি বললেন, না রে, ভয় পাস না, আল্লাহ ওরে ঠিকই ফিরিয়ে আনবে। রাতটা কেটে গেল নিঃশব্দে। আমি জানালার দিকে তাকিয়ে বললাম, আল্লাহ আমার মিজান যেন নিরাপদে থাকে, ও যেন আমার কাছে ফিরে আসে। চোখের জলে বিছানা ভিজে গেল। হঠাৎ ফোন বেজে উঠল। আমি দৌড়ে ফোনটা ধরলাম। স্ক্রিনে লেখা মিজান কলিং। আমি কাঁপা গলায় বললাম, হ্যালো, আপনি ঠিক আছেন তো? ওই দিক থেকে ভেসে এলো ক্লান্ত কিন্তু পরিচিত কণ্ঠ। মিজান বলল, হ্যাঁ সোনা বউ, আমি ভালো আছি, একটু দেরি হবে, কিন্তু আমি ফিরবো ঠিকই। চোখের জল গড়িয়ে পড়ল। আমি বললাম, আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? মিজান হেসে বলল, তোমার ভয়ই তো আমার বেঁচে থাকার কারণ।
তুমি দোয়া করেছো বলেই আমি এখনো টিকে আছি। আমি চুপ করে শুনতে লাগলাম ওর নিঃশ্বাসের শব্দ। বুকটা ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। মিজান বললাম, আর একটা কথা, আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠাবো কাল। আমি অবাক হয়ে বললাম, উপহার? ও বলল, হ্যাঁ, আমার ভালোবাসার নিদর্শন। পরের দিন সকালে দরজায় টকটক শব্দ। ডেলিভারি বয় একটা ছোট্ট বাক্স দিল। বাক্সটা খুলেই দেখি ভিতরে একটা চেন, তাতে ছোট্ট লকেট। ভিতরে লেখা, আমার পিচ্চি বউ, যত দূরেই থাকি আমি শুধু তোমার। আমার চোখ ভিজে গেল। আমি লকেটটা বুকের কাছে চেপে ধরলাম আর ফিসফিস করে বললাম, ফিরে এসো মিজান, তোমার বউ অপেক্ষা করছে। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে আর ভিতরে আমাদের হাসি, কান্না আর ভালোবাসার গল্প মিলেমিশে এক হয়ে যাচ্ছে। বাইরে তখন সন্ধ্যা নামছে, আকাশে লালচে সূর্য, আর জানালার পাশে আমি বসে আছি, হাতে মিজানের দেওয়া সেই লকেটটা বুকে রাখলেই মনে হয় ওর গলার গরম নিঃশ্বাস এখন আমার কানের পাশে বাজছে। ভাবি এসে বলল, কিরে, এখনো ওর কথাই ভাবছিস? আমি মুচকে এসে বললাম, ভাবি, আমি কি আর অন্য কিছু ভাবতে পারি? ভাবি হাসতে হাসতে বলল, তোর চোখে প্রেম ঝরে রে। আমি লজ্জায় মুখ গড়িয়ে নিলাম, কিন্তু ভিতরে ভিতরে একটুখানি আনন্দ ছড়িয়ে গেল। ওর কথা মনে পড়লেই মনে হয় আমি আবার বাঁচি। রাতটা নরম চাদরের আলোয় ভেসে যাচ্ছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, ভিডিও কল দিচ্ছি, ধরো, তোমার হাসিটা দরকার। আমি থরথর করে কাঁপতে থাকা আঙ্গুলে কলটা ধরলাম। স্ক্রিনে মিজানের মুখ, ধুলোয় ভরা, ক্লান্ত চোখ, তবুও ঠোঁটে হাসি। আমি চোখে জল নিয়ে বললাম, আপনি ঠিক আছেন তো? কেমন আছেন? মিজান বলল, ভালো আছি, কিন্তু তোমার চেহারা না দেখলে মন শান্ত হয় না। আমি চুপ করে তাকিয়ে আছি। ও বলল, ক্যামেরা একটু ঠিক করে ধরো তো, আমি তোমাকে পুরো দেখতে চাই। আমি হাসতে হাসতে বললাম, আপনিও না একদমই বদলাননি, সবসময় এমন মিষ্টি কথা বলেন। মিজান বলল, তোমার মতো মিষ্টি বউ পেলে না এমন কথা বলার সুযোগই পেতাম না। আমি বললাম, এখনো যুদ্ধের মাঝেও রোমান্টিক? মিজান বলল, যুদ্ধের মাঠে গুলির শব্দ শোনা যায়, কিন্তু আমার মনে বাজে তোমার কণ্ঠস্বর। আমি নিঃশব্দে চোখ মুছলাম। আচ্ছা শোনেন, আপনি কিছু খেয়েছেন? মিজান হাসলো, না এখনো না, তুমি তো খাইয়ে দাওনি। আমি বললাম, এখন কিভাবে খাওয়াবো? মিজান বলল, চোখে চোখ রাখো, আমি খেয়ে নিব। আমরা দুজনেই হেসে ফেললাম। ওর হাসিটা এত গভীর, এত প্রিয়, মনে হচ্ছিল পৃথিবীর সব ভয় যেন দূরে চলে যাচ্ছে। হঠাৎ তো বলল, একটা গান গাইবে, ওই যে যেটা তুমি সবসময় গুনগুন করো। আমি মুখ নিচু করে বললাম, লজ্জা লাগে। মিজান বলল, আমার সামনে লজ্জা পেতে নেই। আমি ধীরে ধীরে গাইতে শুরু করলাম। মিজান চোখ বন্ধ করে শুনছিল, তার ঠোঁটে এক মৃদু হাসি, চোখের কোণে একটু ভেজা ভাব। গানটা শেষ হতেই ও বলল, তোমার কণ্ঠে আমার শান্তি, শোনাবো, মনে হয় এই গানটাই আমার যুদ্ধের পরের পুরস্কার। আমি চোখ নামিয়ে বললাম, আপনিও না একটু সিরিয়াস হতে জানেন না। মিজান বলল, যদি সিরিয়াস হয়ে যাই তাহলে তো তুমি আমার প্রেমে পড়বে না। আমরা হেসে উঠলাম। তারপর কয়েক সেকেন্ড নিঃশব্দ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ বললাম, তুমি জানো, এই মুহূর্তে তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা। আমি যুদ্ধের মধ্যে থেকেও তোমার চোখে শান্তি পাই। আমার বুকটা কেমন জানি হালকা হয়ে গেল। মনে হলো দুনিয়ার সব ভয় মিলিয়ে গেছে ওর এই কথার মধ্যে। ঠিক তখনই ফোনের অন্য দিক থেকে আওয়াজ এলো, ক্যাপ্টেন মিজান, এখনই রওনা দিতে হবে, ইমার্জেন্সি অপারেশন। আমি থমকে গেলাম। মিজান তাড়াতাড়ি বলল, শোনো শোনাবো, ভয় পেও না, আমি আছি, আমি ফিরে আসবো, শুধু দোয়া করো। লাইনটা কেটে গেল। ফোনটা নিচে পড়ে গেল আমার হাত থেকে। চোখের পানি থামানো যাচ্ছিল না। বাইরে তখন বৃষ্টি নামছে, চাঁদের আলো মিশিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতর। আমি জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, আল্লাহ, আমার ভালোবাসাকে ফিরিয়ে আনো, আমি শুধু ওর অপেক্ষায় থাকবো। কয়েক ঘন্টা পর টিভিতে খবর ভেসে এলো, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, কয়েকজন সেনা আহত, একজন নিখোঁজ। আমার বুকটা কেঁপে উঠল। নিখোঁজ, হৃৎপিণ্ড যেন থমকে গেল, চোখে অন্ধকার নেমে এলো। আমি ফিসফিস করে বললাম, না আল্লাহ, না, আমার মিজান না। জানালার বাইরে তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমার চোখের ভিতরে ঝড় চলছে এখনো। রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। পুরো আকাশ ঢেকে গেছে কালো মেঘে, মাঝে মাঝে বাস পড়ছে দূরে কোথাও। আমি জানালার পাশে বসে মিজানের ছবি ধরে বসে আছি, সেই ইউনিফর্ম পরা ছবি, যেটা দেখে আমি গর্ব আর ভয় দুইটাই একসাথে পাই। চোখ বন্ধ করলেই মনে হয় ও এসে বলছে, শোনাবো, ভয় পেও না, আমি তো আছি। আমি মাথাটা দেয়ালে ঠেকিয়ে ফিসফিস করে বললাম,
আল্লাহ ওকে ফিরিয়ে দাও, আমি কিচ্ছু চাই না, শুধু ওর নিরাপত্তা চাই। চোখের পানি গড়িয়ে পড়লো গালে। ঘুম কখন এলো বুঝতেই পারলাম না। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে কফি বানাচ্ছি। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ, শোনাবো, কফিটা না খাইলে মন ঠিক হচ্ছে না। আমি ঘুরে তাকাতেই দেখি মিজান। ওর চোখে সেই চেনা দুষ্টুমি, মুখে হালকা হাসি। আমি দৌড়ে গিয়ে বুকে মুখ লুকালাম। আপনি এলেন, আমি জানতাম আপনি আসবেন। মিজান চুলে হাত রেখে বলল, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম তোমার চোখে জল পড়ার আগেই আমি ফিরে আসব। আমি বললাম, আর কখনো যেও না প্লিজ। ও হাসলো, আমি না গেলে তোমার কফি বানাবে কে? আমি কফির কাপটা এগিয়ে দিলাম। ওর ঠোঁট ছুঁয়ে গেল আমার আঙ্গুলে। হঠাৎ আলো নিভে গেল, চারিদিক অন্ধকার। মিজান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কুয়াশার মধ্যে। না না মিজান, ফিরে আসো। আমি চিৎকার করে উঠলাম। চমকে ঘুম ভেঙে গেল। ঘাম ভেজা শরীর, কাঁপতে থাকা ঠোঁট। দাদি ছুটে এলেন। কিরে মাধবী, খারাপ স্বপ্ন দেখছিস নাকি? আমি কাপা গলায় বললাম, দাদি, ও এসেছিল, তারপর হঠাৎ চলে গেল। দাদি নিঃশ্বাস নিয়ে বললেন, না রে মা, ও ঠিকই আসবে। ভালোবাসা যদি সত্যি হয়, সেনারাও ফিরে আসে। সকালটা ভারী হয়ে গেল। আমি চুপচাপ উঠোনে বসে ফুলে পানি দিচ্ছি। ঠিক তখনই ফোনে বেজে উঠল। স্ক্রিনে লেখা অজানা নাম্বার। আমার বুক ধুকধুক করছে। ফোন ধরতেই ওপাশ থেকে গভীর কণ্ঠ, আপনি কি ক্যাপ্টেন মিজানের স্ত্রী? আমি গলায় কাঁপুনি নিয়ে বললাম, জি, আমি মাধবী। উপাস থেকে উত্তর এলো, আপনাকে জানাতে দুঃখিত, ক্যাপ্টেন মিজান গত 24 ঘন্টা ধরে নিখোঁজ। শেষবার ওনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পাহাড়ি সীমান্তে। ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। চারপাশের সব শব্দ যেন বন্ধ হয়ে গেল। আমি নিস্তব্ধে বসে রইলাম, চোখের পানি টলমল করছে। ভাবি ছুটে এসে বলল, কি হয়েছে? আমি কাপা গলায় বললাম, ওরা বলছে মিজান নিখোঁজ। ভাবি আমাকে জড়িয়ে ধরলো, না রে, তুই ভাঙবি না, সৈনিকেরা হারায় না, ওরা ফেরে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাবি, ও ফিরবে, ও কথা দিয়েছে। চোখের কোণে তখন শুধু অশ্রু আর বিশ্বাসের রেখা। রাতের দিকে আমি লকেটটা বুকে চেপে ধরে বললাম, তুমি যেখানেই থাকো আমি দোয়া করছি, তুমি আমার প্রার্থনা, তুমি আমার শান্তি। আমি জানি তুমি ফিরবে, কারণ আমার ভালোবাসা অসমাপ্ত নয়। ঠিক তখনই জানালার বাইরে হালকা বাতাস বইল, আর টেবিলে রাখা ছবিটা ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। মনে হলো ও যেন ফিসফিস করে বলছে। রাতটা আবারও কেটে গেল ঘুমিনতায়। জানালার বাইরে অর্ধচাঁদ, বাতাসে ভেজা কুয়াশা, আর আমি একা লকেটটা বুকে চেপে বসে আছি। চোখের সামনে বারবার ভেসে উঠছে মিজানের মুখ, ওর সেই হাসি, সেই দুষ্টু চোখ দুটো। হঠাৎ মনে হলো দরজার বাইরে যেন কারো পায়ের শব্দ। আমি ছুটে গেলাম দরজার কাছে, কিন্তু দরজার ওপাশে শুধু হালকা বাতাস। শূন্য বারান্দায় বাতাসের সঙ্গে উড়ে বেড়াচ্ছে একটা শুকনো পাতা। আমি নিঃশব্দে বললাম, মিজান, এটা কি তুমি? উত্তর এলো না, শুধু বাতাসে একটা ফিসফিস শব্দ, যেন কেউ খুব আস্তে করে বলছে, দোয়া থাকিও না। আমার শরীরটা কাঁপতে লাগলো। আমি ফিরে এসে দাদির কোলের পাশে বসলাম। দাদি কোরআন পড়তেছিল। বললেন, আই মা আই, তুই এত কাঁদিস না, আল্লাহ কারোর দোয়া ফাঁকা ফেরায় না। আমি চুপচাপ মাথা রাখলাম দাদির কোলে। দাদির হাতের ছোঁয়ায় মনে হলো একটু শান্তি পেলাম। সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটায় আকাশ ভিজে যাচ্ছে, আর আমার মনও। ভাবি এসে বলল, তুই কিছু খাসনি, সারাদিন না খেয়ে থাকলে চলবে? আমি বললাম, মন চাই না ভাবি, ওর কোনো খবর নেই। ভাবি আমার পাশে বসে বলল, তুই জানিস না রে, সেনারা এমনই হয়, ওরা যুদ্ধের মাঠে থেকেও ভালোবাসে, আর ভালোবাসা মানে বিশ্বাস। আমি তাকালাম ভাবির দিকে, কিন্তু ভাবি যদি সত্যিও ফিরে না আসে। ভাবি দৃঢ় গলায় বলল, ও ফিরবে। আমি জানি ভালোবাসা যদি সত্যি হয়, আল্লাহ সেটাকে হারাতে দেন না। দুপুরের দিকে সেনা সদর দপ্তর থেকে আবার ফোন এলো। আমি দম আটকে শুনছিলাম। ওপাশ থেকে একজন বলল, ম্যাডাম, একটা খবর দিতে চাই, আমরা ক্যাপ্টেন মিজানের দলকে খুঁজে পেয়েছি, তবে এখনো ওনার অবস্থান সম্পূর্ণ পরিষ্কার না। একটা পাহাড়ি এলাকায় সিগন্যাল পাওয়া গেছে। আমার বুকটা ধক করে উঠল। মানে ও বেঁচে আছে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। ওপাশ থেকে উত্তর এলো, আমরা আশা করছি হ্যাঁ, কিন্তু আবহাওয়া খারাপ, উদ্ধার অভিযান শুরু হবে সকালে। আমি চেয়ে রইলাম জানালার দিকে। বৃষ্টি থেমে গেছে, আকাশে হালকা আলো ফুটছে। আমার বুকের ভিতরে আবার আশা জেগে উঠল। রাত গভীর হলো। আমি নামাজ শেষে কোরআনের আয়াত পড়ে মিজানের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে ফিরিয়ে দাও, ওর হাত ধরেই তো আমি জীবনের মানে খুঁজে পাই। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, অজানা নাম্বার থেকে।
আমি ভয়ে ভয়ে ফোনটা খুললাম। স্ক্রিনে লেখা, সোনা বউ আমি আসি, শুধু একটু দূরে, ভয় পেও না। আমার চোখে জল ঝরতে লাগলো। আমি ফোনটা বুকের সঙ্গে চেপে ধরলাম। মিজান, তুমি বেঁচে আছো? ভাবি দৌড়ে এলো। কি হয়েছে? আমি কাবা কণ্ঠে বললাম, ও মেসেজ দিয়েছে ভাবি, ও বেঁচে আছে। ভাবি চোখে জল নিয়ে বলল, দেখলি তো, আমি বলছিলাম না ভালোবাসা মরে না। সারা রাত আমি ঘুমাইনি, চোখে ছিল শুধু ওর মেসেজটা আর আশার আলো। সকালে সেনা অফিস থেকে আবার ফোন এলো, ম্যাডাম আমরা ক্যাপ্টেন মিজানকে খুঁজে পেয়েছি, তিনি আহত কিন্তু জীবিত। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আলহামদুলিল্লাহ। দাদি আর ভাবিও কেঁদে ফেললেন খুশিতে। 2 দিন পর মিজানকে ঢাকায় আনা হলো। হাসপাতাল বেডে শুয়ে আছে, মুখে ক্লান্তি, চোখে আলো। আমি ধীরে ধীরে কাছে গিয়ে ওর হাত তুললাম। ও হাসলো। শোনাবো, বলেছিলাম না আমি ফিরবো। আমার চোখ ভিজে গেল। তুমি তুমি যদি না ফিরতে, মিজান আস্তে করে বলল, তাহলে আমার দোয়া কে করতো? আমি হেসে ফেললাম, চোখের জল মুছতে মুছতে। ওর হাতটা ধরে বললাম, এইবার আর যেও না। মিজান মৃদু এসে বলল, দেশের জন্য যেতে হবে, কিন্তু মনে রাখো আমি যত দূরেই যাই না কেন তোমার কাছেই ফিরে আসবো। আমি ওর বুকের উপর মাথা রাখলাম। বাইরে সূর্য উঠেছে আর মনে হচ্ছে যেন অন্ধকার পেরিয়ে আমার ভালোবাসা ফিরে এসেছে, নতুন আলোয়, নতুন জীবনে। হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন শান্তির রঙে ভিজে আছে। মিজান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, চোখে সেই আগের দুষ্টুমি, ঠোঁটে ছোট্ট হাসি। আমি প্রতিদিন সকালে ওর জন্য ফল কেটে রাখি, ওষুধ দিই আর বলি, এইবার না, একটু অবাধ্য না। মিজান হাসে, তুমি না থাকলে আমি হয়তো বাঁচতাম না শোনাবো। আমি চোখ নামিয়ে বলি, এইসব মিষ্টি কথা বললে আমি আবার কাঁদি। ও হেসে বলে, তোমার চোখের জলই আমার সবচেয়ে বড় দুর্বলতা। দিন কেটে যায় ধীরে ধীরে। ডাক্তার বলল, আর কয়েকদিন পর্যবেক্ষণে থাকলে ওকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। আমার বুকটা হালকা হয়ে গেল, মনে হলো পৃথিবীটা আবার রঙিন হয়ে গেছে। কিন্তু সেই রং টিকলো না বেশি দিন। একদিন বিকালে মিজান জানালার দিকে তাকিয়েছিল চুপচাপ। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি হলো, মন খারাপ? ও বলল, না, ভাবছিলাম আমার ইউনিটের কিছু ছেলে এখনো ফেরেনি। আমি চুপ করে গেলাম। ও আস্তে করে আমার হাতটা ধরলো। তুমি জানো, ওদের মধ্যে একজন ছিল নতুন ছেলে, ইমরান। বয়স খুব কম, কিন্তু সাহস ছিল পাহাড়ের মতন। সেই ছেলেটা এখনো নিখোঁজ। ওর চোখে পানি এলো। আমি হাতটা ওর গালে রেখে বললাম, ওর জন্য আমরা দোয়া করব, ঠিক যেমন আমি তোমার জন্য করেছি। মিজান মাথা নেড়ে বলল, তুমি সবসময় এমনই থাকবে শোনাবো। তোমার ভালোবাসায় আমার সবচেয়ে বড় আশ্রয়। 2 দিন পর ওকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলো। বাড়িতে ফেরার সময় সবাই যেন উৎসবে মেতেছে। দাদি, ভাবি, পাড়ার সবাই মিজানকে ঘিরে রেখেছে। আমি শুধু দূরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছিলাম। মিজান হঠাৎ করে বলল, এই পিচ্চি বউটা কেন এত দূরে? সবাই হেসে ফেলল। আমি লজ্জায় মুখ নিচু করে বললাম, আপনিও না এখনো বদলাননি একটুও। ও চোখ টিপে বলল, বদলালে তো তুমি প্রেমে পড়বে না। রাতটা ছিল শান্ত, চাঁদের আলোয় জানালায় নরম ছায়া ফেলেছে। আমি ওর পাশে বসেছিলাম, ও ঘুমাচ্ছে। ওর মুখে এত শান্তি যেন মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমি ধীরে ধীরে ওর হাতটা নিজের হাতে নিলাম। তুমি জানো, তোমার না ফেরার খবর শুনে আমি প্রায় হার মেনে ফেলেছিলাম। ও আধা ঘুমে বলল, তুমি হারলে আমি ফিরে আসতাম কিভাবে? চোখের জল থামাতে পারলাম না। ওর গাল ছুঁয়ে বললাম, তুমি আমার জীবন। ও চোখ খুলে মৃদু এসে বলল, আর তুমি আমার বেঁচে থাকার কারণ। পরের দিন সকালে মিজান বলল, একটা জায়গায় যাবে আমার সঙ্গে। আমি বললাম, কোথায়? ও হেসে বলল, চলো, দেখাবো আমার প্রতিশ্রুতি। আমরা দুজনে গাড়িতে উঠলাম। রাস্তায় হালকা কুয়াশা, আকাশে মিষ্টি রোদ। গাড়িটা থামলো এক পাহাড়ি মসজিদের সামনে। ও বলল, এই জায়গাটাই আমরা শেষ রাতে অপারেশনে ছিলাম। এখানে আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি বেঁচে ফিরি তবে তোমার হাত ধরে আবার নামাজ পড়ব। আমার চোখ ভিজে গেল। আমরা দুজন পাশাপাশি নামাজে দাঁড়ালাম। ওর কণ্ঠে কোরআনের আয়াতের শব্দে আমার বুক ভরে গেল শান্তিতে। নামাজ শেষে ও আমার দিকে তাকিয়ে বলল, এই জায়গাটাই হবে আমাদের নতুন শুরু। আমি হেসে বললাম, তুমি তো আবার রোমান্টিক হয়ে গেলে। ও হেসে বলল, রোমান্টিকতা তুমি শিখিয়েছো শোনাবো। কিন্তু ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সেনা সদর দপ্তরের নাম্বার। মিজান ফোনটা ধরল, কয়েক মুহূর্ত চুপ করে শুনল, তারপর মুখের হাসিটা মিলিয়ে গেল। আমি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও
ও গভীর নিঃশ্বাস নিয়ে বলল, নতুন মিশনের নোটিশ এসেছে। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। না, এখনই? তুমি তো মাত্রই সুস্থ হয়েছ। ও আমার হাত ধরে বলল, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি সৈনিক, এই পোশাকটা আমার দায়িত্ব। আমার চোখে জল এসে গেল। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আর যেও না। ও মৃদু হেসে বলল, আমি না গেলে আমার দেশের ওই ইমরানের মতো ছেলেরা কার ভরসায় থাকবে? আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নিচু করে বললাম, তাহলে প্রতিশ্রুতি দাও আবার ফিরে আসবে। মিজান আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এইবারও ফিরবো, ঠিক আগের মতোই, কারণ তুমি আমার প্রার্থনা। সন্ধ্যা নামছে, আকাশে কমলা আলো ছড়িয়ে পড়ছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি, হাতে সেই লকেট, তাতে লেখা, যত দূরেই থাকি আমি শুধু তোমার। মিজান বাইরে দাঁড়িয়ে গাড়িতে উঠছে। আমি কেঁপে যাওয়া গলায় বললাম, ফিরে আসো মিজান। ও হাসলো, তোমার অপেক্ষায় আমার দিক নির্দেশক। গাড়িটা ধীরে ধীরে দূরে চলে গেল, আর আমি জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, আল্লাহ, আবার ফিরে আনো আমার রোমান্টিক সেনাটাকে। বাইরে বাতাস বইছে, ভিতরে শুধু প্রতিশ্রুতি আর ভালোবাসার অপেক্ষা। বাইরে আকাশটা মেঘে ঢেকে আছে, বৃষ্টির গন্ধে ভরে গেছে বাতাস। মিজান আজ রওনা দিবে নতুন মিশনে। আমি সকালের নামাজ শেষে কেঁদে কেঁদে শুধু একটাই দোয়া করেছি, আল্লাহ, আমার মিজান জানো আবারও আমার কাছে ফিরে আসে। ওর ব্যাগ গুছিয়ে দিলাম, চুপচাপ বসেছিলাম বিছানার ধারে। মিজান আমার কাছে এসে বলল, শোনা বউ, এত চুপ কেন? আমি বললাম, ভয় লাগছে। ও আমার কপালে হাত রেখে বলল, ভয় পেও না, আমি আছি। তুমি তো জানো, তোমার দোয়াই আমার তাবিজ। আমি লকেটটা ওর গলায় পরিয়ে দিলাম। ও বলল, এইবার আমার পালা। তোমার দেওয়া লকেটটা আমি যুদ্ধের মাঠেও রাখবো। আমরা দুজনেই কিছুক্ষণ তাকিয়ে রইলাম একে অপরের চোখে। চোখে ভয়, ভালোবাসার অন্তরে বিশ্বাস। সন্ধ্যা নামার আগেই ওরা রওনা দিল। গাড়িগুলোর শব্দ মিলিয়ে গেল পাহাড়ের দিকে। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না শেষ আলোটাও অদৃশ্য হলো। রাত গভীর, হঠাৎ বাইরে ঝড় উঠলো। আকাশের মেঘ গর্জে উঠছে, বজ্রপাতের আলোয় ঘরটা কেঁপে উঠছে। আমার বুক ধকধক করছে, মনে হচ্ছে জানো কিছু একটা অশুভ আসছে। ভাবি এসে বলল, এইভাবে চিন্তা করিস না রে, আল্লাহর হাতে ও। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাবি, কিন্তু মন তো মানে না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, একটা অপরিচিত নাম্বার। হৃদয়টা কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, আপনি কি ক্যাপ্টেন মিজানের স্ত্রী? আমি কাপা গলায় বললাম, জি আমি। ওপাশ থেকে উত্তর এলো, দয়া করে শান্ত থাকবেন, মিশনের সময় একটা বিস্ফোরণ হয়েছে। আমরা মিজান স্যারের অবস্থান খুঁজছি। আমার চারপাশের পৃথিবী থেমে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল মাটিতে। চোখের সামনে অন্ধকার। ভাবি ছুটে এসে ধরলো আমাকে। কি হয়েছে রে? আমি শুধু ফিসফিস করে বললাম, ও আবার হারিয়ে গেছে। রাতটা যেন অনন্ত হয়ে গেল। আমি সেজদায় পড়ে কাঁদতে লাগলাম, আল্লাহ, আমি কিছু চাই না, শুধু আমার মিজানকে ফিরিয়ে দাও। ও ছাড়া আমি কিছু চাই না। চোখের জলে সিজদার মাটিটা ভিজে গেল। কাপা গলায় নামাজ পড়তে পড়তে হঠাৎ যেন মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ঘুরে তাকালাম। জানালার পাশে বাতাসে দুলছে পর্দা, আর তাতে ঝলমল করছে একটা আলোর ছটা। হঠাৎ বাতাসের ফাঁকে এক ফিসফিস কণ্ঠ শুনতে পেলাম, শোনা বউ, ভয় পেও না, আমি তোমার দোয়ার সাড়া শুনছি। আমার শরীরটা কেঁপে উঠল। আমি ফিসফিস করে বললাম, মিজান। কোনো উত্তর নেই, শুধু জানালার বাইরে বর্জ্যের আলো আর বৃষ্টির শব্দ। পরের দিন সকালে টিভিতে খবর। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। আর সবাই একটু কমেন্টে জানাও তো গল্পটি তোমাদের পছন্দ হয়েছে কিনা। যদি গল্পটি তোমাদের ভালো না লাগে তাহলে আমি শেষ করে দিব। ধন্যবাদ।